আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। এবার বিস্তারিত। শেষ হয়েছে প্রার্থীদের প্রচার, বিভিন্ন স্থানে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ঢাকা ছাড়ছে অনেকে, এর কারণে মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। রাজধানীতে যৌথ বাহিনী, সেনাবাহিনীর, র্যাব, বিজিবি ও পুলিশের ফুট পেট্রোল মহড়া হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে এ মহড়া অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। শেষ হয়েছে সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার। সোমবার সকাল 7:30টায় প্রচার শেষ হয়। নির্বাচনী আমেজ বিরাজ করছে সারা দেশে। ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে দুর্গম এলাকাসহ বিভিন্ন স্থানে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার রাত 12টার পর থেকে বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানী জুড়েই নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। রাজধানী ধানমন্ডি এলাকায় চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেট কার তল্লাশি করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে যৌথ বাহিনী ভোট কেন্দ্র পরিদর্শন করে। পুরো ভোট কেন্দ্রের এলাকায় ফুট পেট্রোল পরিচালনা করে। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটার, প্রার্থী সহ সবার নিরাপত্তায় কাজ করার কথা জানান তিনি। নির্বাচন আচরণবিধি রয়েছে, সেটা তারা প্রতিপালন করে এবং আমরা আজকে যেহেতু শেষ নির্বাচন আচরণবিধি, সেক্ষেত্রে আমরা মানুষকে একটা মেসেজ দিচ্ছি এবং পাশাপাশি যারা জনপ্রতিনিধি নির্বাচনে আছেন তাদেরকে মেসেজ দিচ্ছি যে আমরা আইনের যে নির্বাচন আচরণবিধির যে আইনের যে সর্বোচ্চ প্রয়োগটা সেটা আমরা করব। নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে রাজধানী। এতে রাতভর ঢাকা আরিচা, নবীনগর চন্দা মহাসড়ক সহ সংযোগ সড়কগুলোতে ছিল ভয়াবহ যানজট। আটকা পড়েন অনেক যাত্রী। ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ছিল তাদের। এখনো গাড়ি পাচ্ছি না, ভাড়া নিতে আছে 300 করে। আমি ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি যাচ্ছি, আমার বাড়ি যশোরে। আমি এখানে 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। মুন্সিগঞ্জে পদ্মা সেতু এলাকায় যানবাহন না পেয়ে যাত্রী ভোগান্তি চরমে উঠেছে। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুল ইসলাম লিঙ্কন। এই মুহূর্তে সেতু এলাকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে আমি আছি দক্ষিণবঙ্গের যে 21 জেলার প্রবেশদ্বার খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী অংশে। এখানে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের উপচে পড়া চাপ থাকলেও ঢাকা থেকে বাসগুলো ভরে আসার কারণে তারা এখান থেকে উঠতে পারছে না এবং অনেক যাত্রী অভিযোগ করেছেন তাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এবং প্রায় আমার সঙ্গে কথা হয়েছে এখানকার একাধিক যাত্রী, তারা জানিয়েছে যে 1.5 থেকে 2 ঘন্টা যাবত তারা দাঁড়িয়ে থেকেও গাড়িতে উঠতে পারছে না। আর একটা স্বস্তির কথা জানিয়ে রাখি যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই অংশ দিয়েই দক্ষিণবঙ্গের 21 জেলা মানুষ যাতায়াত করলেও সকাল থেকে আমরা মাওয়ামুখী লেনে ওই পরিমাণ যানজটের চাপ দেখতে পাইনি। তবে এখন কিছুটা সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যাত্রীর চাপ এবং গাড়ির চাপও বাড়ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া অংশ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জামাত ধর্মকে ব্যবহার করে মিথ্যাচার করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়ির বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে মন্তব্য করে 12 তারিখ সবাইকে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। একদিন পরে ছিল, অনেক কথাবার্তা ছিল। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। আর এবার আপনার চেক এন্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমন ভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি। অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেটলি মানুষের উপর যদি আমরা আস্থা থাকি তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়।
নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মাহদি আমিন আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। দলীয় পরিচয় না দেখিয়ে যারাই অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফলাফল মেনে নিতে প্রস্তুত বিএনপি। এটি অত্যন্ত পীড়াদায়ক যে স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন দেশব্যাপী দলটি কি করছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা ৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিলের রিট হাইকোর্টে খারিজের বিরুদ্ধে করা আপিল আবেদন আপিল বিভাগেও সরাসরি খারিজ করে দিয়েছে। এতে কায়কোবাদের প্রার্থিতায় আর কোনো আইনি বাধা রইল না। অন্যদিকে একই ধরনের অভিযোগ তুলে ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের হাইকোর্টের রিটের খারিজের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য সময় চেয়েছেন নাহিদ ইসলামের আইনজীবী। জনগণের ভোটে আস্থা না পেয়ে আইনিভাবে বিএনপি প্রার্থীদের প্রতিহত করতেই এ ধরনের রিট বলে মন্তব্য করেন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। প্রার্থী ইউসুফ সোহেল তিনি আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করেছিলেন, যেটি আজকে শুনানি হয়েছে, উভয় পক্ষের শুনানি হয়েছে। শুনানির শেষে তার আপিলটা খারিজ করে দিয়েছেন। অর্থাৎ জনাব মোফাজ্জল হোসেন কায়কোবাদের ধানের শীষের প্রার্থী নিয়ে নির্বাচন করা, নির্বাচিত হওয়ার কোনো আইনগত বাধা আর থাকলো না। জুলাই আন্দোলনকালীন সময় কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহযোগিতা সহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অন্যদিকে ট্রাইব্যুনাল ২ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য নেয়ার জন্য ১৭ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়। দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই আন্দোলনের পরবর্তীতে দুর্নীতি কমার সূচকে ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪-এ। এর আগে স্কোর ছিল ২৩। বাংলাদেশের অবস্থান ১৮২টি দেশের মধ্যে ১৫০তম। আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর। এ অঞ্চলের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। সংস্থাটি জানায়, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১ ধাপ অবনতি হয়ে ১৩তম বাংলাদেশ। বাংলাদেশের নিম্নগামী অবস্থানের কোনো বাস্তব পরিবর্তন আসেনি, বরং জুলাই গণ অভ্যুত্থানের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসনের পথে যে অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, এ স্কোর তার তাৎক্ষণিক প্রতিফলন ঘটেছে বলে জানান তিনি। এবং আমি আমার নিজের মনের কথাই আপনারা বলেছেন। আমাদের এই সরকারের কাছ থেকে আমি রিপিট করছি, এমন কোনো প্রত্যাশার জন্য যে ১.৫ বছরে মিল্ক অ্যান্ড হানি উইল বি ফ্লোয়িং, এমন না যে তারা স্বর্গরাজ্য করে দুর্নীতিমুক্ত দেশ করবে, রাষ্ট্র সংস্কার সম্পন্ন করবে। দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড। ওইটা প্রত্যাশা ছিল না। দুইটার ভিত্তি স্থাপন করতে পারবে, দৃষ্টান্ত স্থাপন করে দুইটা জিনিস করার সুযোগ ছিল, তাদের দায়িত্ব ছিল। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সকালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে বিদেশিদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, ভোট গণনা শেষ হতে কিছুটা সময় লাগবে, তবে ফলাফল ঘোষণা দীর্ঘায়িত হবে না। তরুণ ভোটার ও নতুন দলকে অন্তর্ভুক্তি করা বড় চ্যালেঞ্জ ছিল জানিয়ে ইসি সচিব জানান, উৎসব মুখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।
বলেছেন, তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না। তাহলে এই জিনিসটাকে আমি আবারও বলছি, তার কারণ হচ্ছে যে আমার মনে হয়েছে যে আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞেস করা হয় কত সময় লাগবে। কত সময় বলতে যেটুকু কার্যত যতটুকু সময় দরকার, কেননা ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সেই গোনার জন্য যতটুকু সময়। গণতান্ত্রিক উত্তরণের বিভিন্ন জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও বাংলাদেশের নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। সকালে রাজধানীর একটি হোটেলে ব্রিফিংয়ে পর্যবেক্ষক দলের প্রধান জানান, আজ থেকে সারা দেশে তাদের 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক কাজ শুরু করবেন। ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীরাও নির্ভয়ে ভোট দিতে পারবেন। এবারে নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের 200-রও বেশি পর্যবেক্ষক কাজ করবেন। Because some of them have already flown out. Destinations, but we are nevertheless wishing them all farewell. Of course, we all know why we are here. It has been really an honor for Europe and to our partner countries to respond to the invitation of the both interim government of Bangladesh. সম্প্রতি এক অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ভোটের জন্য জনগণের পা ধরে থাকতে বলেন। তিনি বলেন, একবার জনগণের পা ধরে এমপি হতে পারলে জনগণ 5 বছর তাদের পা ধরে থাকবে। জামাত নেতার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমানের সমালোচনার আংশিক একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে প্রোপাগান্ডা চালাচ্ছে একটি গোষ্ঠী। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রুদ্র রফিকের রিপোর্ট। সম্প্রতি কুমিল্লায় এক কর্মী সম্মেলনে জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতাকর্মীদের প্রয়োজনে ভোটারদের পা ধরে রাখতে বলেন। এ সময় তিনি বলেন, একবার জনগণের পা ধরে এমপি হতে পারলে জনগণ 5 বছর তাদের পা ধরে থাকবে। এতে নিজেদেরই লাভ বলে উল্লেখ করেন তিনি। আমি তো আসলে বলি, আমি প্র্যাকটিস করি আমার এলাকায়। আমি নিজে হাঁটু দিয়ে ধরি, একজন বসে রয়েছে যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি। অসুবিধা হয়? কি অসুবিধা? আমি তার হাঁটু ধরে যদি এমপি হই, 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। কি বলেন আপনি? আমি একবার ধরলাম, হ্যাঁ 5 বছর ধরবো, লাভটা। জামাত নেতা আবু তাহেরের এই বক্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। গত 4 ফেব্রুয়ারি বরিশাল বেলস পার্কের জনসভায় জামাত নেতার সমালোচনা করে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু 12 তারিখ পর্যন্ত নয়, 13 তারিখ থেকে আগামী 5 বছর জনগণের পা ধরে রাখতে হবে বিএনপি নেতাকর্মীদের। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে? তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি, 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। তবে তারেক রহমানের এই বক্তব্যের পর একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করে। জামাত নেতার উদ্ধৃতি দিয়ে যে কথা তারেক রহমান বলেছিলেন সেটি তার নিজের বক্তব্য বলেই চালিয়ে দেওয়া হয়। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বেশিরভাগ আইডি বেনামে। এসব আইডি থেকে নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করতে এ ধরনের অপপ্রচারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। তাই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের।
রুদ্র রফিক, RTV, ঢাকা। মব করে কোনো কেন্দ্রে সিল মারার ঘটনা ঘটলেই ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে পুলিশ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ করবে 1,87,000 পুলিশ। আর ঝুঁকিপূর্ণ 24,000 কেন্দ্র বডি অন ক্যামেরার পাশাপাশি থাকবে ড্রোন। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এবারের নির্বাচনকে জনগণের আস্থা ফেরানোর সুযোগ বলেও মনে করেন তিনি। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। এবারের নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 24,000-এর বেশি। আইজিপি জানান 90 ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391। এ পর্যন্ত 27,995 বৈধ অস্ত্র জমা পড়লেও বাইরে আছে প্রায় 2,500 অবৈধ অস্ত্র। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত করব। নির্বাচনে জঙ্গি হামলা ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকেই এবারের নির্বাচনে পুলিশ কাজ করবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ প্রধান। আমরা কতটুকু করতে পেরেছি সেই মূল্যায়ন আপনারা করবেন, দেশবাসী করবে। মুনতাসির মামুন, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক রাষ্ট্রপতি H.E. নানা আকুফো-আডো নেতৃত্বাধীন 23 সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেদ আকিফ ইনলাজ। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান এবং জরুরি যোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য কেনা সরঞ্জাম সশস্ত্র বাহিনী বিভাগকে হস্তান্তর করা হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমের উপস্থিতিতে এ হস্তান্তর অনুষ্ঠান হয়। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ডোজার ও ফর্কলিফট সহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি। যারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে তা মোকাবেলা করতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। সকালে রাজধানী জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে এমন মন্তব্য করেন তারা। বলেন, 12 তারিখ গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপির পক্ষে দোয়া ও সমর্থন করেন। এর আগে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা। সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকেই মেনে নেব এবং আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল সেখানে সর্বাগ্রে এগিয়ে রয়েছে। আপনারা নির্ভয়ে ভোট দিবেন এবং জাতীয়তাবাদী শক্তিকে আপনারা এগিয়ে নেবেন এবং আমরা বিশ্বাস করি 12 তারিখের পরে আমরা এই স্বাধীন বাংলাদেশে একটা মুক্ত গণতন্ত্রের আমরা আবার নতুন করে স্বাদ পাবো। সারা দেশ থেকে আসা 250 জন বিক্রয় কর্মী নিয়ে অনুষ্ঠিত হলো আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের 2 দিন ব্যাপী বার্ষিক সেলস কনফারেন্স। গত 6 ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে সুপার হিট সেলস মিট শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিমউদ্দিন। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, কর্মীদের অদম্য প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলে আকিজ অ্যাগ্রো একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই সময় আগামী দিনে বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ ও গ্রাহক সেবার মান উন্নয়নে নানা দিক নির্দেশনা দেওয়া হয়। সেই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবার আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন।
দর্শক, হ্যাপিকাও চায়ের আড্ডায় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আলোচনা সমালোচনা বেশ জমে উঠেছে। আমি আছি চট্টগ্রাম 10 সংসদীয় আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপিকাও, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপিকাও, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিভিন্ন রাজনৈতিক দলের যারা বর্তমানে আছেন, সেই রাজনৈতিক দলের প্রার্থীরা যেখানেই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী নির্বাচন আমাদের ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, আমাদের তারেক রহমান স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। এবারের নির্বাচন সারা বিশ্বে এবং যারা পরিদর্শক হিসেবে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশের এবারের নির্বাচন দেখতে আসবে, নিরপেক্ষ হিসেবে কাজ করবে। আমি আশা করি এই সরকার একটা নতুন পরিবেশ সৃষ্টি করে যাবে ভবিষ্যতে প্রজন্মের জন্য। আগামী নির্বাচনটা সকলে চাইতেছে, আমিও চাইতেছি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হোক। তবে প্রশাসন চেষ্টা করতেছে নিরপেক্ষভাবে নির্বাচনটা জনগণকে উপহার দেওয়ার জন্য। আগামী নির্বাচন সুন্দর সুস্থ পরিবেশে হবে আমাদের আশা। দর্শক, হ্যাপিকাও চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্ত। নির্বাচনের সর্বশেষ আপডেট পেতে আপনারা সবাই আরটিভির সাথেই থাকুন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।